ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 9-এর 5th চ্যাপ্টার অর্থাৎ শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা, শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বেশ, শুরু করা যাক। প্রথমেই একটু বাইরের জিনিস নিয়ে কথা বলতে চাই। আমরা প্রায় প্রত্যেকেই ওই কর্মই ব্রহ্ম বা ওয়ার্ক ইজ ওয়ার্শিপ এই দুটো শব্দ, এই দুটো কথা সম্পর্কে কম বেশি পরিচিত। এখন এই দুটো শব্দের, দুটো কথার অ্যাকচুয়াল মানে যদিও ফিলোসফিতে আলোচনা করা হবে, তবু ফিজিক্সে এই কথার সঙ্গে রিলেটেড ওই কাজ বা ওয়ার্ক যেটাকে বলে থাকে এ সম্পর্কিত কিছু আলোচনা হয়ে থাকে। কাজ শব্দটা বা কর্ম শব্দটা বা ওয়ার্ক শব্দটার বাহ্যিক অর্থ যাই হোক না কেন, বিজ্ঞানে কিন্তু এর একটু আলাদা রকমের আলোচনা রয়েছে। কিরকম? মনে করা যাক এটা একটা বস্তু। এই বস্তুটা একটা তলের উপর স্থির অবস্থায় আছে। বিজ্ঞানী নিউটন বলে গেছেন যে এই বস্তুটার উপর যদি না আমি কোনো বাহ্যিক বল প্রয়োগ করে থাকি, বস্তুটা চিরকাল এখানে স্থির অবস্থায় থেকে যাবে। এখন যদি একে আমার এখান থেকে কিছুটা স্মরণ করানোর ইচ্ছে হয়ে থাকে, তাহলে আমাকে বাহ্যিক একটা বল প্রয়োগ করতেই হচ্ছে। মনে করা যাক এই বাহ্যিক বলটা হচ্ছে এফ। এই বাহ্যিক বলের প্রয়োগের ফলে যদি বস্তুটা তার অবস্থানটা চেঞ্জ করে নেয়, অবস্থা বলা ভুল, অবস্থানটা যদি চেঞ্জ করে নেয়, এই যেটুকু স্মরণ হবে, এই স্মরণের মান যদি অশূন্য থাকে, মানে যদি স্মরণ হয়ে থাকে, যদি একটা জায়গা থেকে কোনো জায়গায় যদি সরে যায়, তখন আমরা বলতে পারি যে এই বাহ্যিক বলটা কিছু পরিমাণে কার্য করেছে। এবং কার্যের পরিমাপ কিভাবে করা হবে? কার্যের পরিমাপ করা হয় বল অর্থাৎ এফ স্মরণ অর্থাৎ এসে গুণফল দ্বারা। কার্যকে জেনারেলি ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ কার্যের ইংরেজি টার্মটা হচ্ছে ওয়ার্ক ডান। এ তো গেল সাধারণ একটা ব্যাপার। যদি একটা বস্তুর উপর আমরা এই যে সরাসরি অনুভূমিকভাবে বল প্রয়োগ করলাম এবং স্মরণটা ওই অনুভূমিকভাবেই হলো, যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকেই স্মরণ হলো, যদি এমনটা না হয়, মানে যদি কোথাও আনত বল প্রযুক্ত হয়ে থাকে, আনতভাবে বলটা প্রযুক্ত হয়, এখানে মেঝেতে একটা এরকম বড় লোহার পাথর পড়ে আছে মনে করা, এই পাথরটার উপরে আমি কোনাকুনিভাবে একটা মানের বল প্রয়োগ করলাম, তাহলে পাথরটা কি সরাসরি এদিকে উঠে চলে যাবে? উঠে যাবে না, এটা স্মরণ হবে এদিকে। অবশ্য উঠেও চলে যেতে পারে, ডিপেন্ড করছে এই বলটা কতটা। তোমরা ওই ছোটবেলায় গাড়ির হ্যান্ডেল ধরে টেনে 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 ভাইকে বা বোনকে নিয়ে ঘুরে 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 একটা খেলা অনেকেই খেলেছ। সেক্ষেত্রে দেখবে গাড়িটার উপর যে টানটা প্রয়োগ করা হতো সেটা কিন্তু এই দিকে এরকম একটা আনত ভাব হতো। কি এই টানটা প্রয়োগ করার ফলে এই টানের বা এই বলের দুটো উপাংশ বা দুটো প্রভাব আমরা দেখতে পেতাম, একটা অনুভূমিক দিকে, একটা উলম্ব দিকে। অনুভূমিক দিকের যে উপাংশটা, এই উপাংশটা করে কি সবসময় এই বস্তুটাকে অনুভূমিক দিকে কিছুটা গতিতে নিয়ে যেতে সাহায্য করে। আর উলম্ব উপাংশটার কি কাজ? উলম্ব উপাংশ বলতে এখানে আমরা এই যে উপাংশ কথাটা ব্যবহার করছি, এই কথাটা কিন্তু তোমরা ক্লাস 10-এ বা ক্লাস 11-এ গিয়ে ডিটেল আলোচনা দেখতে পাবে। মোটামুটি তোমরা একটা ধারণা নিয়ে চলতে পারো যে উপাংশ মানে তার প্রভাব, মানে আমি বলটা প্রয়োগ করলাম অনুভূমিকভাবে নয়, একটু তির্যকভাবে, কিন্তু এর একটা প্রভাব এলো এদিকে, যে প্রভাবটা করলো কি অনুভূমিক দিকে কিছুটা স্মরণ দিল। একটা উপাংশ এলো উলম্বভাবে উপাংশটা একে কি করলো, এর যে ওজন বা ভার যেটা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে রেখেছে, এই ভারটাকে কিছুটা কমিয়ে তাকে এদিকে নিয়ে যেতে সাহায্য করলো। যাক, আমি যে কারণে আলোচনাটা শুরু করলাম সেটা থেকে ডাইভার্ট করে যাচ্ছে আমি। এই কোণের মানটা যদি আমার জানা থাকে,
এই কোণের মানটাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হবে। এটা কিন্তু তোমাদের কাছে প্রথম প্রায়শন না, এটাকে বলা হয় থিটা চিহ্ন। এই থিটা চিহ্ন দ্বারা যদি এখানকার কোণের মানটা প্রকাশ করা থাকে এবং এই কোণের জন্য কোণানুপাতটা যদি আমি অনুভূমিক দিকের কোণানুপাতের মান যদি আমি জানি, যদি কস থিটার মানটা যদি আমার জানা থাকে, তাহলে এই অনুভূমিক দিকের এর উপাংশ হবে আমার কস থিটা। উলম্ব দিকেরটা একটা অন্য কোণানুপাত আছে, উলম্ব দিকের আমি যাচ্ছি না। অনুভূমিক দিকের উপাংশের মানটাকে যদি আমি বলি এফ ড্যাশ, তার মানে যদি অনুভূমিক দিকে এফ কস থিটা অর্থাৎ এফ ড্যাশ মানে শুধুমাত্র বল প্রযুক্ত হয়ে থাকে, তাহলে সেটা যে ঘটনাগুলো ঘটাতে পারবে এরকম বাঁকাভাবে এফ বল প্রয়োগ করলে সেই একই ঘটনা ঘটাবে। তাহলে এর প্রভাবটা দুদিকে ভেঙে দেওয়া হলো, একটা অনুভূমিক একটা উলম্ব। এই অনুভূমিক দিকের বলের মানটা যদি আমার জানা থাকে, তাহলে আমি এখন মনে করতে পারি যে এই বলটা প্রযুক্ত নাই, আছে শুধুমাত্র অনুভূমিক দিকে এই এফ ড্যাশ মানের বল প্রযুক্ত। তাহলে পুরোপুরি আগের যে কনসেপ্ট, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি বলতে পারি এক্ষেত্রে কিছু কার্য ডব্লু ইকুয়ালস টু অনুভূমিক দিকে যে বলটা হয়েছে, সরণের দিকে যে বলটা প্রযুক্ত হয়েছে, সেই বলের মান এবং এই বলের অধীনে এই বস্তুটা কতটা সরণ হবে। যদি আমি মনে করি যেখান থেকে এখান পর্যন্ত এসছে এবং এই সরণের মানটা যদি আমার হয় এস, আগের মতনই রাখলাম, তাহলে এস অর্থাৎ এই এফ এর মানটা হচ্ছে এফ কস থিটা গণিত এস। তোমাদের প্রত্যেকেরই এই কস থিটাটা নিয়ে একটা সমস্যা হতেই পারে। তো কস থিটাটা নিয়ে ডিটেলে জানা যদি ইচ্ছে থাকে, কেউ একটু ক্লাস 10-এর অঙ্কের বইগুলো ঘেঁটে দেখতে পারো। তবু আমি একটা সাধারণ আইডিয়া দিতে পারি যে কোনো সমকোণী ত্রিভুজের এই কোণের মানটা যদি নির্দিষ্ট থাকে, তাহলে ত্রিভুজের আকার ছোট হোক বা বড় হোক, মানে এরকম বড় ত্রিভুজের ক্ষেত্রেও যদি এই কোণের মানটা মনে করো 40 ডিগ্রি, আবার এরকম একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ দেখে এঁকেছি, এই কোণটার মান যদি 40 ডিগ্রি হয়, জিওমেট্রি থেকে তোমরা বুঝতে পারছো যে এই কোণটাও কিন্তু 40 ডিগ্রি। কিন্তু বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ভূমি, অতিভুজ সব চেঞ্জ করে গেছে, মান চেঞ্জ করেছে। কিন্তু ঘটনাচক্রে আমি যদি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং অতিভুজের মানের অনুপাত নিয়ে থাকি, এটা দেখবে বড় ত্রিভুজ ছোট ত্রিভুজের উভয় ক্ষেত্রে সেম আসছে। এই যে ভ্যালুটা, এটাকে বলা হয় কস কোণানুপাত, এবং এই পার্টিকুলার একটা কোণের জন্য এটাকে আমরা কস থিটা বলেও ডাকতে পারি। এটা যখন আমরা ভূমি বাই অতিভুজ না নিয়ে যখন লম্ব বাই অতিভুজ নেবো, তখন সেটাকে আমরা বলবো সাইন। সাইনটা অ্যাকচুয়ালি এই উপাংশটা বের করতে গেলে কাজটাকে এই উপাংশটার মান হবে, শুধুমাত্র জানার জন্য জেনে রাখো, ক্লাস 9-এ এটা কোথাও কাজে লাগবে না, সাইন থিটা। তো এখন যদি আমার এই থিটার মানটা কখনো 90 ডিগ্রি হয়ে যায়, মনে করো এই যে বাহুটা, এই বাহুটা সোজা হয়ে গেছে, একেবারে সোজা, তার মানে আমার সেক্ষেত্রে অতিভুজের মান আর লম্বের মান একেবারে সেম, মানে ত্রিভুজটা এরকম নয়, ওপরে থাকাকালীন প্রথমে তুমি এইরকম একটা ত্রিভুজকে কল্পনা করো, এটা হয়তো 10 ডিগ্রি কি 20 ডিগ্রি কিছু একটা, তারপর এখান থেকে এইটা কল্পনা করো, এটা যদি 10 ডিগ্রি হয়, এটা ডেফিনেটলি 10-এর থেকে একটু বেশি হবে, এটা আরও বেশি হবে, বাড়তে বাড়তে যখন একবারে এইদিকে এসে যাবে, সমান সমান এসে যাবে, তখন সেটা হয়ে গেল 90 ডিগ্রি কোণটা। তাহলে সেক্ষেত্রে ভূমি কোনো মানই নেই, সেক্ষেত্রে ভূমি সমান আমি লিখে দিতে পারি 0, অতিভুজ সমান লম্ব বলতে পারি। তাহলে যদি থিটা সমান আমার 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমি কস 90 অর্থাৎ এটা আমরা বলছি কস থিটা, তার ভ্যালু যদি বের করতে যায়, সেক্ষেত্রে আমার বার করা উচিত কি ভূমি বাই অতিভুজ। এখন ভূমি নিজেই তো 0 90 ডিগ্রির জন্য, অতিভুজের মান কিছু একটা থাকুক, যেটা আছে সেটা নিচে তুমি লিখে দিলে, এটা মান কিন্তু ডেফিনেটলি 0 হবে। আমি কেন এটা বলতে চাইছি, এই জিনিসটা আমার কাজে লাগবে একটা অন্য এক্সপ্রেশনের ক্ষেত্রে। যখন থিটা 90 ডিগ্রি হয়ে যায়, তখন এই
কার্যের মানটা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে কার্যের মানটা কিন্তু ভ্যানিশ করে যায়, কার্যের মান কিছু থাকে না। এখান থেকেই দেখো, মনে করো আমি কিছু একটা বল প্রয়োগ করেছি যেটা শূন্য নয়, মানে বল প্রযুক্ত আছে, সরণও হয়েছে, সরণটাও শূন্য নয়, বল প্রযুক্ত হলো, সরণও হলো, কিন্তু শুধুমাত্র এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। মানে এই ছবি থেকে আমি যদি বলি, এই ছবিতে এদিকে বল প্রযুক্ত না হয়, বলটা প্রযুক্ত হলো পুরোপুরি এইদিকে, সরণটা এদিকে, মানে বল প্রযুক্ত রয়েছে এদিকে, সরণটা হয়েছে আমার, এক্ষেত্রে থিটা সমান 90 ডিগ্রি। এই যে সিচুয়েশনটা, এই যে স্পেশাল সিচুয়েশন, যেখানে বল প্রযুক্ত রইল, সরণও হলো, কিন্তু এই সমীকরণ অনুযায়ী আমার ডব্লু সমান হয়ে যাবে এফ গণিত এস গণিত কস অফ 90, অর্থাৎ এফ গণিত এস গণিত 0, মানে 0। অর্থাৎ সেক্ষেত্রে বলটা আমার কোনো কার্যই করছে না। এই স্পেশাল কেসে আমরা বলটা একটা স্পেশাল নামে ডাকি, সেটাকে বলা হয় কার্যহীন। কার্যহীন বলের সংজ্ঞা ক্লাস 9-এ অনেকবার জানতে চাওয়া হয়। অনেকে আবার একটু ভুল করে ফেলে, কিরকম, এই যে ডব্লু সমান এফ এস কস থিটা সমীকরণে যদি কোনো বল প্রযুক্ত না হয়, অর্থাৎ এফ সমান যদি 0 থাকে, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা থেকে তুমি ইজিলি বলতে পারো যে ডব্লু ইকুয়ালস টু 0 ইন্টু এস ইন্টু কস থিটা, এটা সমান 0 হয়ে যাবে। মানে বলই যদি না প্রযুক্ত হয়, কার্য সমান 0। এবার বল প্রযুক্ত হলো, এফ নট ইকুয়ালস টু 0, কিন্তু এস ইকুয়ালস টু 0, প্রযুক্ত হলো কিন্তু সরণ হলো না, সেক্ষেত্রেও তো কার্যটা 0। এই প্রকার বল অথবা এই প্রকার বল, কোনো প্রকার বলকেই কিন্তু কার্যহীন বল বলে না। কার্যহীন বল হচ্ছে সেই স্পেশাল টাইপের বল যেক্ষেত্রে বল প্রযুক্ত হবে, সরণ হবে, কিন্তু ওই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য কোনো কার্য করবে না। এই প্রকার বলে কিছু উদাহরণ জানতে চাওয়া হয়, দেখবে বইয়েতে তোমাদের বেশ কতগুলো উদাহরণ দেওয়া হয়, সেই উদাহরণগুলো আমি নিয়ে আলোচনা করছি। তার আগে বলে রাখি যে এই দুটো কন্ডিশন কিন্তু খুব ভালো করে খেয়াল করবে। এই ক্ষেত্রে এফ ইকুয়ালস টু 0, এফ ইকুয়ালস টু 0 মানে তো বল কিছু যদি না প্রযুক্ত হয়, সেক্ষেত্রে তো সরণই হবে না, নিউটন বলছে, নিউটনের ফার্স্ট উদ্দেশ্য তো বলছে, সেক্ষেত্রে মানে সরণই হবে না, মানে এই এসটাও অ্যাকচুয়ালি 0 হয়ে গেছে। অবশ্য যদি সমবেগে যে থাকে কোনো বস্তু, সেক্ষেত্রে কিন্তু বল প্রযুক্ত না হলেও সরণ হয়ে যাবে। সেই কন্ডিশনের ক্ষেত্রে যদি আমি বলি, সে বলটাকে কিন্তু আমরা কার্যহীন বল বলবো না। কার্যহীন বল একমাত্র এই কন্ডিশনেই তুমি বলটাকে বলতে পারবে কার্যহীন। আমরা কার্যহীন বলের কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। প্রথম তুমি বলতে পারো যে কোনো একজন ব্যক্তি একটা সুটকেস নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার এদিকে সরণ, এবারে পৃথিবী তাকে টানছে এইদিকে, ডব্লিউ সমান এমজি বলে, এবং সে হাতে করে টানটা দিয়ে রেখেছে এইদিকে, তাহলে টি ইকুয়ালস টু এমজি, সরণ এদিকে, তাহলে বুঝতেই পারছো এই যে কোনটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়ালস টু 90 হয়ে গেছে, এটা হচ্ছে কার্যহীন বল। আবার তোমরা বলতে পারো সূর্য মাঝখানে রয়েছে, তার চারদিকে পৃথিবী ঘুরছে, এই যে সূর্য এবং পৃথিবীর মাঝে মধ্যবর্তী আকর্ষণ বলটা, এদিকে তার সরণ, এটাও থিটা সমান 90 ডিগ্রি, এটাও কার্যহীন বল। পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, সেটাও দেখানো যাবে কার্যহীন বল। এরকম বেশ কয়েকটা কার্যহীন বলের উদাহরণ তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে। এখন কার্যহীন বা 0 শূন্য কার্য যেহেতু আছে, ধনাত্মক কার্য ঋণাত্মক কার্যেরও ব্যাপার আছে, সেটা নিয়ে আলোচনা করা হবে পরে। আপাতত এই জায়গায় আরো কয়েকটা বিষয়কে নিয়ে একটু আলোচনা করতে হবে, যেটা আমার ডব্লিউ সমান এফ এস কস থিটা থেকে আসছে। ফার্স্ট পয়েন্ট যেটা তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে, যে ডব্লিউ বা কৃতকার্য একটা স্কেলার রাশি। আজ সকালবেলায় হয়তো আমি কোনো একটা সংস্থার উপর 15 জুল কাজ করলাম,
হয়তো আমি পূর্ব দিকে মুখ করে কার্যটা করেছি। বিকালবেলায় সেই সমস্তটার উপরে আমি আরো 15 জুল কাজ করলাম, সেটা হয়তো পশ্চিম দিকে মুখ করে। টোটাল কার্য কিন্তু আমার 30 জুলই থাকবে, কখনো সেটা 0 হয়ে যাবে না। প্রথমবারে আমি পূর্ব দিকে মুখ করে কার্য করলাম, দ্বিতীয়বারে আমি পশ্চিম দিকে মুখ করে কার্য করলাম বলে দুটো ভ্যানিশ হয়ে যাবে, দিকটা এসে যাবে, এমনটা কিন্তু নয়। এটা কিন্তু সবসময় একটা স্কেলার আসে। আমি কার্যটা এদিকে করছি না এদিকে করছি, দ্যাটস নট ম্যাটার। কার্য সবসময় কিন্তু যোগই হয়, কার্য স্কেলার আসে হওয়ার সুবিধা হয়। এবার আমাকে কি করতে হবে, জানতে হবে কার্যের মাত্রা। ডব্লিউ সমান আমার এফএস কস থিটা। অনেকে এফএসটাও ধরতে পারো, শুধুমাত্র কস থিটাটাকে বাদ দিলেও কিছু সমস্যা হয় না, কারণ কস থিটাটা তোমরা আগে পাতাটা আমি আরেকবার দেখাচ্ছি। এখানে কস থিটা অ্যাকচুয়ালি ভূমি বাই অতিভুজ, মানে এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য। যদি আমি কস থিটা বা সাইন থিটা যাই বলি না কেন, তার যদি আমি মাত্রা নিতে চাই, তাহলে কস থিটার মাত্রা ভূমি মানে হচ্ছে এল, নিচে অতিভুজ, মানে সেটা তো একটা দৈর্ঘ্য এল। ভূমি অতিভুজ দুটোই তো একটা ত্রিভুজের বাহু, মানে তার তো মাত্রা তো এল তো আসবে, সেটা তো মাত্রাহীন রাশি হয়ে যাবে। কোণানুপাতগুলি সবগুলোই অ্যাকচুয়ালি মাত্রাহীন রাশি। তা অনেকে বা অনেক বইয়েতে ডব্লিউ সমান এফএস ধরে নিয়েও মাত্রা বের করেছে, দেখবে, সেটাও সমস্যা কিছু নেই। চলো মাত্রাটা দেখা যাক কি আসে। ডব্লিউ মাত্রা সমান হচ্ছে এফ এর মাত্রা। একটা মাত্রা সমীকরণে কনভার্ট যখনই করবো, এগুলোকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দেবে। এটা একটা জেনারেল সমীকরণ, এটাকে যখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তখন আর জেনারেল সমীকরণ রইল না, এটা কিন্তু মাত্রা সমীকরণ হয়ে গেল। এফ এর মাত্রা মানে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এস মানে দূরত্ব, মানে সেটা হচ্ছে এল, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডব্লুর মাত্রা অনেকবার কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। এরপরে চলে আসছি আমি একক। এককের কথাটা বলি, যে একক কিন্তু আমার ডব্লুর একক আমাকে দুটো ভাবে জানতে হবে, মানে দু রকমের এককের কথা জানতে হবে আমাকে। যেমন বলের একক আমরা দু রকমের জেনেছি, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষীয়। পরম একক মানে জেনারেল একটা একক, অভিকর্ষীয় একক মানে হচ্ছে আমাদের তো সব থেকে জানা ফোর্স ফিল্ড বা বল ক্ষেত্র বললে ভুল হবে না। বল ক্ষেত্র হচ্ছে অভিকর্ষীয় বল ক্ষেত্র, আমরা অভিকর্ষীয় বল ক্ষেত্রে বাঁচছি। তাই যে কোনো বলকে বা যে কোনো কার্যকে যদি আমরা অভিকর্ষীয় বল বা অভিকর্ষীয় বল দ্বারা কার্যের সাথে যদি আমরা মিশিয়ে দিতে পারি, তাহলে আমাদের সেটা রিয়েলাইজ করতে খুব সুবিধা হয়। এই রকম কিছু ওই মিশিয়ে দেওয়ার পর একক আমরা ডেভেলপ করে থাকি, যেগুলোকে আমরা অভিকর্ষীয় একক করে থাকি। প্রথমে আমি আসি পরম একক। পরম একক এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে জুল, এবং সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্ক। জুল। তাহলে জুল সমান কি, এই সমীকরণ থেকে আমি বলি, বা এই সমীকরণ থেকে কি বলো, যেটা থেকে বলো, আমি তো এটা থেকেই বলি। যেহেতু 1 জুলের কথা বলছি, আমি ওই ডব্লিউ সমান এফএসটা ইউজ করব। ডব্লিউর বদলে হলো 1 জুল, এফ এর বদলে হবে 1 নিউটন। এসআই পদ্ধতি বলার একক হচ্ছে নিউটন। এটা মনে রাখার জন্য একটা ভালো ট্রিকি ব্যাপার রয়েছে এখানে, আমি বলে রাখি। এম কেস বা এসআই তো এম এর পরে কি আসে, ইন মানে নিউটন। সিজিএস, সি এর পরে কি আসে, ডি মানে হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতি বলে একক টাইম, এম কেস পদ্ধতি হচ্ছে নিউটন। যাকে ছাড়ো, এটা ডাব্লিউ সমান এফ এস এর নিয়ে আলোচনা হচ্ছে। ডাব্লিউ মানে 1 জুল, এফ মানে হচ্ছে 1 নিউটন গণিত 1 মিটার, মানে 1 নিউটন বল কোনো বস্তুর তুমি প্রয়োগ করলে এবং সেটাকে সেই বলের দিকেই 1 মিটার সরণ দিয়ে দিলে, তাহলে তুমি যে কার্যটা করলে সেই কার্যটা হচ্ছে তোমার 1 জুল কার্য। ঠিক একইভাবে যদি আমি এক আর্ককে ডিফাইন করতে চাই, এখান থেকে আসবে এই এফ মানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কত একক, 1 ডাইন গণিত 1 সেন্টিমিটার। মানে কোনো বস্তুর উপর তুমি 1 ডাইন বল প্রয়োগ করলে, যে বলের অভিমুখে 1 সেন্টিমিটার সরণ ঘটালে যে পরিমাণ কার্য করলে সেটা তোমার হবে 1 আর্ক।
এবার একটা প্রশ্ন মাঝে মধ্যে জানতে চাওয়া হয়, এক জুল এবং এক আর্কের মধ্যে সম্পর্কটা কি? এক জুল এক আর্কের মধ্যে সম্পর্কটা প্রমাণ জেনারেলি তোমাদের দেয় না ক্লাস 9-এ, তবুও আমি এখানে ছোট্ট করে করে দিচ্ছি, তোমরা একটু দেখে রাখো জাস্ট। আগে সম্পর্কটা বলে দিই। 1 জুল সমান 10⁷, আর এইটি তোমাদের জেনারেলি কোশ্চেন করা হয়, তবুও যদি কারোর জানার ইচ্ছা হয় আমি এখানে এই সম্পর্কটাকে আমি একটু এস্টাবলিশ করেও দেখাচ্ছি, তোমরা একটু দেখো। 1 জুল সমান 10⁷, আগে আমি কীভাবে প্রতিষ্ঠা করবো। প্রথমে যে লিখে নাও যে 1 জুল সমান কত, এখান থেকেই দেখো 1 জুল তোমার বলা রয়েছে 1 নিউটন গণিত 1 মিটার, 1 নিউটন গণিত 1 মিটার। আর 1 আর্ক সমান কত? 1 আর্ক সমান আছে 1 ডাইন গণিত 1 সেমি। তোমাকে কি করতে হবে? নিউটনটাকে ডাইনে কনভার্ট করে দিতে হবে, মিটারটাকে সেন্টিমিটার কনভার্ট করে দিতে হবে। 1 নিউটন মানে 5 মিটার, বেশি মিটার সেন্টিমিটার, 2 ঘর মানে 10⁻² সেন্টিমিটার। এই 10⁵ লাইনটাকে তুমি এইভাবে লিখতে পারো, 10⁵ ইন্টু 1 লাইন গণিত এটাকে 10⁻² গণিত 1 সেন্টিমিটার ইজিলি করা যায়। এই দুটো পার্টকে এইভাবে ভেঙে দিলাম। এবার আমি 10⁵কে 10⁻² এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, গণিত 1 লাইন ইন্টু 1 সেন্টিমিটার। দেখো এই অংশটা আবার এর সাথে ম্যাচ করে গেছে, মানে সেটা হয়ে যাচ্ছে 10⁷ করে দাও, এটা করে দাও 1 আর্ক মানে 10⁷। ভিডিওটা পজ করে তোমরা এই জায়গাটুকু একটু লিখে নিতে পারো। এরপর আসছে অভিকর্ষীয়তার ব্যাপারে। এসব পদ্ধতিরই যদি আমি অভিকর্ষীয় এককের কথা বলতে চাই, তাকে বলা হবে 1 কিলোগ্রাম মিটার বা 1 কেজি মিটার। এটা দেখে অনেকেরই ভুলিয়ে যেতে পারে যে কোথায় কেজি কোথায় মিটার, ভরকে কি সরণের সাথে গুণ করলে কি আদৌ কার্য হবে? হ্যাঁ, ঠিকই বটে, ভরকে তো আর কার্য সরণ দিয়ে গুণ করলে কার্য হবে না। এটা অ্যাকচুয়ালি 1 কেজি মানে বলতে চেয়েছে 1 কেজি ভার। 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে তুমি যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার সরণ ঘটাও, যে পরিমাণে কার্য হবে সেটা হচ্ছে তোমার 1 কিগ্রা ভার বা 1 কিলোগ্রাম মিটার। 1 কিলোগ্রাম মিটার ভার বলছি, 1 কিলোগ্রাম মিটার বলে। তাহলে তোমাকে আগে দেখে নিতে হবে যে 1 কেজি বস্তুকে পৃথিবী কত বল দিয়ে নিচের দিকে টানছে। তাকে যদি তোমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হয়, ঠিক সেম পরিমাণের বল দিতে হবে, তবে সেটা উপর দিকে উঠবে, সমবেগে তুলে নিয়ে যাবে। ত্বরণ করতে গেলে তো আরো বেশি বল দিতে হবে, আমি সমবেগে নিয়ে যাচ্ছি ধরুন। এবারে ওই ভরের সাথে ভারের যে সম্পর্ক রয়েছে, ভর মানে এম, ভার মানে ডব্লিউ, মানে একটা এম ভরের বস্তুকে তুমি রেখে দিলে তাকে পৃথিবী যে বল দিয়ে টানছে সেটা সমান কত হয়? এম কে অভিকর্ষ রয়েছে ত্বরণ দিয়ে যদি তোমার গুণ করে দেওয়া থাকে, যেটা সেটা যত হবে সেটা। তাহলে এখানে ভার বের করতে গেলে তোমাকে 1 কেজি গণিত অভিকর্ষ রয়েছে ত্বরণ বলতে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে গুণ করতে হবে, তবে আমার এটা এসে গেল এসআই পদ্ধতির পরম এককে, গণিত 1 মিটার স্কয়ার। এটা আমি জাস্ট দেখিয়ে রাখছি এই কারণে, মাঝে মধ্যে আবার যেমন আমরা পরম এককের দুটো মধ্যে সম্পর্ক আমরা জানলাম, এটা মাঝে মধ্যে আবার এই পরমের সাথে অভিকর্ষীয়, সেই পদ্ধতিরই পরমের সাথে অভিকর্ষীয় সম্পর্ক, সিজিএসটাও বলে দেবো, আমি একবার এখানে করে দিচ্ছি ওটা। তাহলে এইটা আমার দাঁড়াচ্ছে, একবার যদি গুণ করে দিই সংখ্যাগুলো, 9.8 গণিত 1 কেজি গণিত 1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার গণিত 1 মিটার, সরি এখানে মিটার স্কয়ার করে ফেলেছি, 1 মিটার, তার মানে 9.8 গণিত 1 নিউটন, কারণ 1 কেজি গণিত 1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। পি সমান এম থেকে তোমরা একটু দেখে নিতে পারো, বলকে ত্বরণ দিয়ে গুণ করলে সেটা হয়ে যায়, ভরকে ত্বরণ দিয়ে গুণ করলে সেটা বল হয়ে যায়। এটা 1 মিটার, 1 মিটার গণিত 1 মিটার, 1 মিটার গণিত 1 মিটার মানে 1 জুল, মানে 9.8 জুল।
তা তোমাকে কি কি জানতে হচ্ছে অভিকর্ষ এককের? প্রথমে এসআই পদ্ধতিতে অভিকর্ষ একক, তার নাম 1 কেজি মিটার, তার সংজ্ঞা কি? 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণে কার্য করতে হয় সেটা হচ্ছে অভিকর্ষীয় একক, কার্যের অভিকর্ষীয় একক। এবারে আসি অভিকর্ষীয় এককের সাথে পরমাণু এককের সম্পর্ক। প্রথমে অভিকর্ষীয় এককটাকে পরমাণু এককে কনভার্ট করার জন্য তোমাকে এই ভরটাকে বলে কনভার্ট করতে হবে। ভরকে বলে কনভার্ট করতে তাকে ত্বরণ দ্বিগুণ করতে হবে। পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের বিরুদ্ধে তোমাকে তুলতে হচ্ছে। পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের বিরুদ্ধে যখন তোমাকে তুলতে হবে, তাকে কতটা বল দিতে হবে সেটা জানার জন্য তার ভার জানতে হবে। ভার মানে তাকে অভিকর্ষের ত্বরণ দিয়ে গুণ করে দাও, জি দিয়ে গুণ করে দাও। আমি তাই করেছি 9.8 করে। পুরো ম্যাথামেটিক্সটাকে একটু দেখে নেবে, ভিডিওটা পজ করে নিয়ে জায়গাটা। এরপর আছে সিজিএস পদ্ধতিতে যে অভিকর্ষ একক, এটা এখানে লেখার জায়গা নেই তাই আমি পাশেতেই জাস্ট লিখে দিচ্ছি ছোট্ট করে এখানটাকে। যেমন এটা 1 কেজি মিটার, তেমনি এটা হয়ে যাবে কত? 1 গ্রাম সেমি। সংজ্ঞাটা ভাবে বলা যেতে পারে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় 1 গ্রাম। একইভাবে এদের দুজনকার মধ্যেও কিন্তু সম্পর্ক জানতে চায়। এই সম্পর্কটা আমি এখানে এস্টাবলিশ করে দেখাচ্ছি, আর ওখানে জায়গা নেই। প্রথম কথা, 1 গ্রাম সেমি মানে প্রথমে এই গ্রামটাকে আমাকে বলে কনভার্ট করতে হবে। বলে কনভার্ট করার জন্য 1 গ্রাম তাকে ত্বরণ দিয়ে গুণ করতে হবে। এখন পৃথিবীর অভিকর্ষের ক্ষেত্রে আছে মানে তাকে কি পরিমাণ ত্বরণ ক্রিয়াশীল রয়েছে, অভিকর্ষ ত্বরণ যা, সেটা কত? 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার তাকে গুণ করবো 1 সেন্টিমিটার দিয়ে। তাহলে 981 গুণিত 1 গ্রাম 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার গুণিত 1 সেমি, 981 গুণিত এটা কিন্তু হয়ে গেছে আবার ডাইন। কেন আমি এই যে গ্রামকে, এই সব সমীকরণটা তোমরা পারলে একটু খেয়াল রাখবে পাশে। পি সমান, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ। কিন্তু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1 আর্ক। এই সম্পর্ক এবং এই যে সম্পর্কটা এখানে যেটা করে দেখালাম, এই সম্পর্কগুলো সব কিন্তু পরীক্ষাতে জানতে চাওয়া হয় এবং বিভিন্ন সময় নানা প্রশ্ন করতেও এগুলো কিন্তু উত্তর দিতেও কিন্তু এগুলো কাজে লাগে। কখনো কখনো কার্যের মান বের করতে বলে, ম্যাথামেটিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো আছে, আমি যখন ম্যাথামেটিক্যাল প্রবলেম কোর্সে দেখাচ্ছি, তো তার আগে আমি আর দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন বই এই ব্যাপারে কিন্তু বিভিন্ন রকমের স্টেটমেন্ট দেওয়া থাকে। তো আমি যে স্টেটমেন্টটা এখান থেকে বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাঁতরার বই ফলো করে থাকে, সাঁতরামূলক বই, ছায়ার বই এগুলো ফলো করে থাকে। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে বলের দিকে কার্য। আর তারপরে যেটা জানবো সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের দিকের কার্যকে অনেক সময় এটাকে বলের দিকে যে কার্যটা হয় সেটাকে অনেক সময় নেগেটিভ বা ঋণাত্মক কার্য বলে, আর যেটা বলের বিরুদ্ধে কার্য সেটাকে অনেক সময় ধনাত্মক কার্য বলে। এখন বলের দিকে বা বলের বিরুদ্ধে যে কার্যই আমি যে আলোচনাতেই যাই না কেন, প্রথমে আমাকে একটা জানতে হবে যে কোনো সংস্থা মানে কোনো একটা বস্তু বা কোনো একটা সিস্টেম সবসময় সে একটা আভ্যন্তরীণ বল ফিল করছে। যেমন পৃথিবীতে যে বসে থাকা সমস্ত বস্তু নড়ুক চড়ুক বা স্থির অবস্থায় থাকবে না কেন, পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা সবসময় নিচের দিকে কিন্তু আকৃষ্ট হচ্ছে, W=mg। এখন বস্তুটাকে যদি আমার সরণ দিতে হয় উপরের দিকে,
বা নিচের দিকে আমাকে কিন্তু বল প্রয়োগ করতে হবে। এখন সেই বলটা যদি এই বলের সাথে ঠিক ম্যাচ করে যায়, আমি বিপরীত দিকে বলের কথা ভাবছি, তাহলে এটা উপর দিকে উঠে যাবে এবং যে বলটা প্রয়োগ করলাম এই বলটা যদি এই বলের সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে সমবেগে উঠে যাবে। তাহলে কারণ মোট বলটা তো জিরো হয়ে যাচ্ছে। এবার নিউটন সাহেবের সূত্র অনুযায়ী কোনো বস্তুর উপরে যদি মোট বল জিরো হয়ে যায় তাহলে সে বলে চুপচাপ সেই অবস্থায় বসে থাকবে, নাহলে সমবেগে সরলরেখা ধরে চলতে থাকবে, তাহলে সমবেগে সরলরেখা ধরে উপরের দিকে উঠতে যাবে। তাহলে এই যে বলটার উপর দিকে উঠে গেল, তাই তার দ্বারা তো কিছু পরিমাণে কার্য হলো। সেই কার্যটা বলের দিকে হচ্ছে না বলের বিরুদ্ধে হচ্ছে সেটা তোমাকে দেখার জন্য তোমাকে এই বলটার দিকে না বিরুদ্ধে ভাবা চলবে না, ভাবতে হবে তোমাকে আভ্যন্তরীণ বল, ইন্টারনাল যে বলটা। এক্ষেত্রে ইন্টারনাল বল কি? অভিকর্ষীয় বল। আমি একটা স্প্রিং এর কথা ভাবি, আমি এরপর একটা নিচের দিকে বল প্রয়োগ করব, ফলে স্প্রিংটা ইলংগেট হবে, বেড়ে যাবে। স্প্রিংটা যখন বাড়ছে আমার দ্বারা প্রযুক্ত বল কিন্তু এদিকে, স্প্রিং একটা প্রত্যানায়ক বল কাজ করাচ্ছে এরপরে ভেতর দিকে। যখন আমি বলের দিকে বা বলের বিরুদ্ধে কার্য এই দুটোর স্মরণ, এই দুটোর সংজ্ঞা দিতে যাবো বা এই নিয়ে আলোচনা করতে যাবো, তখন সবসময় এই বলটার উপর কনসেন্ট্রেট বেশি না করে এই আভ্যন্তরীণ বলটার উপর বেশি কনসেন্ট্রেট করতে হবে। কার্য যদি এই আভ্যন্তরীণ বলের দিকে হয়ে যায় তখন সেটাকে আমরা ঋণাত্মক কার্য বলবো। কিরকম? একটা বাড়ির ছাদে কিছুটা একটা বই রয়েছে, এই বইটা উপর থেকে নিচের দিকে নামছে, বইটার উপর আভ্যন্তরীণ বল কি? অভিকর্ষীয় বল। সেটা কোন দিকে আছে? নিচের দিকে আছে। এটা বলুন, নিচের দিকে নামছে, তাহলে বলের দিকে কার্য হচ্ছে ঋণাত্মক কার্য। যদি ঋণাত্মক কার্য, কেন ঋণাত্মক কার্য হচ্ছে ক্ষেত্রে সেটা যদি কেউ বুঝতে চাও তাহলে বুঝতে হবে যে আমি কার্য করে কি শক্তি, এনার্জি, শক্তি সংগ্রহ করি। বাড়ির বাবারা, কাকারা, জ্যাঠারা কি করে? কার্য করে, টাকা রোজগার করে, সেখানে বাড়িতে শক্তি সঞ্চয় করে। এক্ষেত্রে তো কোনো অ্যাকচুয়ালি কার্যই হচ্ছে না, বরং লস হয়ে যাচ্ছে। তাই এটা ঋণাত্মক কার্য। টোটাল সংস্থার শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা হাতুড়িকে নিচ থেকে উপরের দিকে তুললে সে তবে কোনো একটা পেরেককে ঢুকিয়ে ফেলতে পারবে, উপর থেকে নিচে নামিয়ে দিলে সে কিন্তু ঢোকাতে পারবে না। উপরে থাকাকালীন তার মধ্যে শক্তিটা রয়েছে, ধনাত্মক শক্তি রয়েছে, নিচে নেমে গেলে কিন্তু শক্তিটা থাকছে না, সেটা কিন্তু ঋণাত্মক কার্য। এবার আসি বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্যটা কি? এর পুরো উল্টোটা। একটা বইকে নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে, আভ্যন্তরীণ বল কোন দিকে আছে? নিচের দিকে। স্মরণটা কোন দিকে হচ্ছে? উপর দিকে। তাহলে আভ্যন্তরীণ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। এটাকে আমরা পজিটিভ কার্য বলে থাকি। এই পজিটিভ কার্যের ফলে বস্তুর সবসময় স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু নেগেটিভ কার্য বা বলের দিকে কার্যের ফলে বস্তুর স্মৃতিশক্তি সবসময় হ্রাস পায়। এই জন্য আমরা এটাকে নেগেটিভ কার্য বলে থাকি। কয়েকটা গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো বলেছিলাম। তো প্রথম যে গাণিতিক প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা একটু আমি পড়ে শোনাচ্ছি। একটা বস্তুকে বল প্রয়োগ করে 100 সেমি সরাতে 400 আর্ক কার্য করা হলো, প্রযুক্ত বলের পরিমাণ কত? ম্যাক্সিমাম টাইম W সমান Fs অথবা W সমান Fs cos থিটা, এর উপরে প্রশ্ন করা হয় যদি কার্যের উপরে প্রশ্ন সেট করা হয়। এক্ষেত্রে যেমন বলা হয়েছে যে বল প্রয়োগ করে 100 সেমি সরানো হলো, মানে S ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, কার্য সমান 400। কি জানতে চেয়েছে? বলের মান কত। তোমরা দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণকে ইউজ করতে পারো। অনেকে বলো স্যার এখান থেকে তো থিটার মান কিছু বলা নেই, যদি থিটার মান কিছু না বলা থাকে তুমি ধরে নেবে থিটাটা হচ্ছে 0। থিটা ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয়, যেমন আমি ওই cos থিটা 90 হলে 0 হয়ে যাচ্ছে, ওটাকে তোমরা 0 করে একবার দেখে নেবে, ওটা 1 হয়ে যাবে। cos থিটা ইকুয়ালস টু 1 when থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার মানে এই ইকুয়েশনটা কি কনভার্ট করে গেল। পার্টিকুলার যদি কোনো স্পেশাল কেস হয় সেক্ষেত্রে বলে দেওয়া হয়, তবে ক্লাস 9-এ জেনারেলি কোনো আরবিটারি কোণ ধরে দিয়ে অঙ্ক দেওয়া হয় না।
তাহলে এই সমীকরণে বসিয়ে দিলেই তুমি এফ এর মানটা পেয়ে যাবে। তবে আমি বলবো প্রথমেই তুমি বসাতে যাবে না, একটা স্টেপ ফলো করো। অ্যাট ফার্স্ট তুমি দেখে নাও সমীকরণে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো সব একই ইউনিট সিস্টেমে দিয়েছে নাকি। যদি ইউনিট সিস্টেম আলাদা করে দেয় তাহলে এই যে কনভার্সন রুলগুলো আমার করা রয়েছে, এই যে কনভার্সন রুলগুলো আমি করে দিলাম, এই কনভার্সন রুলগুলোকে একটু ইউজ করে এদিক ওদিক করে নাও, তারপরে তুমি ব্যবহার করো। এখানে ডাব্লিউ সমান হচ্ছে 400, 100 সেন্টিমিটার, ইজিলি একটা বেরিয়ে যাবে। আরেকটা প্রশ্ন এখানে আলোচনা করব, সেটা বলা রয়েছে যে 100 গ্রাম ভরে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2 মিটার উপরে অভিকর্ষজ বলের বিরুদ্ধে তুলতে কি পরিমাণে কার্য করতে হবে। এটা বেশ একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা রয়েছে এরকম একটা বস্তু আছে যেটার ভর সমান হচ্ছে 100 গ্রাম, তার পৃথিবী তাকে যে বল দিয়ে টানছে সেই ডব্লু বা ভার সমান কত, 100 গণিত 980 বা 81 যাই বলো না কেন, এত টাইম। একে যদি ওপরের দিকে আমাকে স্মরণ ঘটাতে হয়, এই এফ সমান ডব্লুই হতে হবে। এরপর উপরের দিকে তাকে 2 মিটার সরণ ঘটেছে, এরপর থেকে নিচ থেকে, তাই তুমি ডব্লু সমান পেয়ে যাচ্ছ এটা 980, দুটো শূন্য বেড়ে গেল এত ডাইন। আর এর সমান বলা রয়েছে 2 মিটার। এখানে এটা হচ্ছে সিজিএস, এখানে এটা যদি তোমার মিটারে হয় সমস্যা, ডেসিমিটার সেন্টিমিটার। এবারে কৃতকার্যের মান যেহেতু বের করতে বলেছে, তুমি ডব্লু সমান ডাইরেক্ট এফ এসে বসিয়ে দাও, তো বসিয়ে গুণ করে দেবে, পেয়ে যাবে। এটা ডেফিনেটলি আসবে আর এককে। ঠিক আছে, বেশ কিছু অঙ্ক গাণিতিক প্রশ্ন তোমরা বিভিন্ন বই থেকে পেয়ে যাবে, সলভ করে দেখো। যদি কোনো সমস্যা হয় তোমাকে কমেন্ট বক্সে জানিয়ে, পরে আমি চেষ্টা করবো এই নিয়ে যদি কোনো আলাদা আবার একটা গাণিতিক প্রশ্ন সম্বলিত যদি অন্য কোনো একটা ভিডিও করা যায়। ধন্যবাদ।